ছোটবেলায় হালকা লেখা তেমন একটা আসলে আমি প্রকাশিত ছোটবেলার লেখাগুলো তেমন একটা প্রকাশিত হয়নি। আস্তে, আস্তে আমার যখন বিয়ে হয়ে যায় চট্টগ্রামের বাইরে চলে আসি। সংসার নিয়ে থাকি। একসময় আমার ছেলে যখন বড় হয়, আবার মনে হলো যে না আমি আবার লেখালেখিতে আসবো। নিজের মনেই আসলে লিখছিলাম, সেটা ডায়েরি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তা আমার একমাত্র ছেলে মুনতাকা আঁখিয়ার নূর, ও একদিন আমার ডায়েরি থেকে একটা কবিতা নিয়ে দৈনিক জনকণ্ঠে মেল করে। সেই পত্রিকায় যখন কবিতাটি ছাপা হয়, আমি বেশ ভালো লাগলো। মনে হলো যে না আমার আবার তখন আমার ভেতর থেকে আবার সেই কবি সত্তাটা জেগে ওঠে যে না আমাকে আবার লেখালেখি করতে হবে। তারপর আমার হাজব্যান্ড মাহুল ইসলাম এবং ছেলে মুনতাকা আঁখিয়ার নূর ক্রমশ তারা আমাকে উৎসাহ যোগায় এই লেখালেখির ব্যাপারে। তাদের অনুপ্রেরণায় আজকে আমি কবি বলতে পারে। তা আমার যখন আমার কবিতাটা বের হয়, এর পরপর কয়েকটা দৈনিক জনকণ্ঠে আমার কবিতা বের হয়, যেমন দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বকোণ, আর দৈনিক আজাদিতে কিছু লেখা মানে আর্টিকেল ছাপা হয়। দৈনিক কালের কণ্ঠে আমার কবিতা ছাপা হয়। তারপরে সবাই বেশ উৎসাহ দিল, অনুপ্রেরণা জোগালো, না তোমার এখন একটা কবিতার বই বের করা উচিত। তখনই আমার মনে হলো যে না আমি কবিতার বইটা আমার বের করব। কোথা থেকে বের করব আসলে আমি খুব একটা গাইডলাইন পাচ্ছিলাম না, আসলে কোথা থেকে আমি বইটা বের করব। তখনই আমার মনে হলো আমার প্রিয় লেখক, কবি, আমার প্রিয় কবি, প্রিয় লেখক, কথা সাহিত্যিক আনিসুল হকের কথা মনে হলো যে আমি ওনার কাছে যাব। ওনার কাছে যেয়ে আমি ওনার সাথে কথা বললাম। আমার এক ছোট বোন, ওর সাথে কথা বলে ওনার নাম্বারটা আমি নিলাম। নেওয়ার পর কথা বলার পর উনি আমাকে একটা সময় দিল। উনি প্রথম আলোর সাংবাদিক। আমি প্রথম আলোতে গেলাম। উনি আমাকে যথেষ্ট সময় দিলেন। আমার পাণ্ডুলিপি সব কবিতাগুলো পড়ে আমাকে বললেন যে না তোমার কবিতা বই বের করা যাবে। প্রথম কবিতা হিসেবে কবিতাগুলো বেশ ভালো। একটা সাউন্ড আসতেছে। আচ্ছা, আমার আসলে এখানটাতে নিচে বাচ্চারা খেলে, তো ঠিক আছে, আমার মনে হয় এখন আর আসবে না। তারপরে উনি বললেন যে হ্যাঁ প্রথম কবিতা হিসেবে তোমার কবিতাগুলো বেশ ভালো, তুমি বের করতে পারবে। তারপর আমি ওনাকে বললাম যে আমি কবিতার বইটি আমি কোথা থেকে বের করব, আপনি আমাকে গাইডলাইন দেন। তো উনি বেশ নামকরা দুটো প্রকাশনীর নাম বলল। তার ভিতরে বেশ জনপ্রিয় পার্ল পাবলিকেশনস, ওটার নাম উনি সাজেস্ট করলেন। আমিও বললাম যে আপনি ভাইয়া যেটা বলবেন সেটাই। তারপরে পার্ল থেকে আমার প্রথম কাব্যগ্রন্থ তোমার জন্য এক পৃথিবী লিখব, আমার এই বইটি বের হয়। আচ্ছা, এই যে আমি দেখাচ্ছি একটুখানি একদম আপনার নাকের সামনে বইটা ধরুন, নাকের সামনে ধরুন। হ্যাঁ, এবার একটু সামনে চলে আসুন, সবাই দেখতে পাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর একটু সরান। হ্যাঁ, তোমার জন্য এক পৃথিবী লিখব। সুন্দর। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, 2018 সালে বের হয়। তা আমি কবি এবং লেখক, জনপ্রিয় লেখক আনিসুল হকের কাছে কৃতজ্ঞ। আর একটা কথা বলি, আমি শুরুতেই বলতে চেয়েছিলাম আমি প্রতিভা প্রকাশের প্রধান কর্ণধার মঈন মুরসালিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার সামনে যিনি বসে আছেন অয়ন চৌধুরী বাক্সতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সামনে বসা অয়ন চৌধুরীকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর প্রতিভা প্রকাশের ফেসবুক গ্রুপের সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা,
আমাদের আমাদের আমি এখানে দেখতে পাচ্ছি, আমার পাশে মনিটরে দেখতে পাচ্ছি যে আমাদের দর্শকরা চলে এসেছেন, লাইকস আসছে। কমেন্টস গুলো একটু করুন, কারণ আমি জানি কিছুদিন আগে আপনি যখন এসেছিলেন আমাদের যে কবি কণ্ঠে কবিতা যে অনুষ্ঠানটি ছিল, সেটি একটি অসামান্য সুন্দর উপস্থাপনায় আপনি নিজেই সেটাকে চালিয়েছিলেন, যদিও অনেক রকমের টেকনিক্যাল নয়েজ তৈরি হয়েছিল, তা সত্ত্বেও আপনি সুন্দরভাবে চালিয়েছিলেন এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আমি জানি আজকে যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে, সেটা তারা আমাদের সেই প্রত্যাশা পূরণ করবেন। সবচেয়ে ভাল লাগে কি জানেন, আপনারা প্রত্যেকে কমেন্টস করুন, কমেন্টস গুলো খুব দরকার হয়। কেন দরকার হয়? কারণ আমরা তো নিজেরা বই লিখে যেতে পারতাম, আমরা আপনাদের সামনে আসছি কেন? আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য, তাই তো? তো একটা নদীর সামনে বসে থাকলেও সে তার ছোট ছোট ঢেউগুলো দিয়ে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। আর আপনারা মানুষ, আমরা আপনারা লেখক, কেউ কেউ পাঠক, আপনারা যদি কবিকে সামনে না পেয়ে ইন্টারাকশন শুরু করে দেন, তাহলে কি করে হবে? তো আপনারা ছোট ছোট করে লিখতে থাকুন। আমি দেখতে পাচ্ছি দীপঙ্কর মণি প্রামাণিক আমাদের উৎসাহ দিচ্ছেন গ্রেট বলে, কুমার সুলতানা মহাজাবিন, আই এম সরি, ভীষণ ছোট হয়ে আসে তো লেখাগুলো। শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের গীতা বৈদ্য, অভিনন্দন জানাচ্ছেন নিরুপম ঘোষাল, শুভেচ্ছা জানাচ্ছেন অমৃতা মৈত্র হালদার, শুভেচ্ছা জানাচ্ছেন। আর আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ফিড চলতে থাকবে। আপনারা দয়া করে আপনাদের সমস্ত কমেন্ট ইন ডিটেলসে জানান, শুধু শুভেচ্ছা লিখে থেমে যাবেন না। এটা একটা ম্যারাথন, মাঝপথে থেমে গেলে খুব একটা ভালো দেখায় না। তো আমাকে আমরা যেহেতু শোটি শুরু করেছি, আমরা প্রথমে আপনার একটা লেখা একটু শুনে নিতে চাই, আপনার মনের মতো একটা কবিতা যেটা দিয়ে আপনি আজকে শুরু করবেন। যদিও জানি আপনার একজন নিকট আত্মীয় এই মুহূর্তে এই করোনাকালীন সময়ে খুব অসুস্থ রয়েছেন, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। বুঝতেই পারছি কবির মন ঠিকঠাক নেই, তা সত্ত্বেও আমরা সুন্দর কবিতা যদি আমাদের শোনান, আমাদের সবার মন ঠিকঠাক থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করছি। আমার খুবই নিকট আত্মীয় অসুস্থ, যার জন্য আমি একটু বিষণ্ণ বলতে পারেন। আমাকে আমি একদম প্রস্তুতি ছাড়াই আজকে লাইভে আসছি, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমার এই লাইভটা কি আমার আইডিতে কি আছে, শেয়ার করা আছে? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার আইডিতে তো আমি যতদূর জানি আপনার ওয়ালে আপনি শেয়ার করেছেন এবং সেখানে লিঙ্কটাও আছে, আমি যতদূর জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করি না? হ্যাঁ, আপনি শুরু করুন। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মোহাম্মদ আলী আসিল চৌধুরী, দীপঙ্কর মণি প্রামাণিক, গীতা বৈদ্য, অমৃতা মৈত্র হালদার, নিরুপম ঘোষাল, আজহারুল সালাউদ্দিন, বি এম রাজিন, ওয়ামিম, জে এম লিলি, তার সাথে রয়েছেন কুমার সুলতানা মহাজাবিন। সরি, অনেক সময় হয় কি আমাদের উচ্চারণের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। এছাড়া রয়েছেন আখিয়ানি নূর, হীরা ফাতিমা, খালিদা তালুকদার, মুন্না সেনগুহ, রামজান মাহমুদ এবং আরো অনেকে, তার মধ্যে দীপক রয়কে দেখতে পাচ্ছি এবং আরো অনেকে রয়েছেন। অলরেডি তারা দে হ্যাভ জয়েন্ট, সো ইউ হ্যাভ আ ফুল হাউস। আমরা সেখানে আপনার কবিতা শুনতে চাইছি এই মুহূর্তে। আচ্ছা, আমি শুরু করি আমার একটা কবিতা দিয়ে। নিশ্চয়ই। আমার কবিতার নাম বৃষ্টির জলের ঘ্রাণ। ওই দূরের আকাশের মতো আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে থাকি, কাগজি লেবুর ঘ্রাণের মতো তুমি আমাকে জড়িয়ে রাখো। আমি পুতুল খেলায় মগ্ন হই, দুপুরের পোড়া রোদ আমাকে পোড়ায়, সুই সুতা নিয়ে বসে যাই তোমার জামার বোতাম লাগাতে। জামাটার ঘ্রাণ আমাকে আচ্ছন্ন করে, কাগজি লেবুর রসে ভিজে যায় ঠোঁট, মুখ, নাক। আমি নিমজ্জিত হই ঘ্রাণে, মৃদু বাতাস আমাকে বিমোহিত করে।
আমি আমাকে হাতড়াই, তালাশ করি বুকের মাঝে, আকাশ হারায় তুমুল বৃষ্টি। খুব সুন্দর এবং বাংময়। আহ, আচ্ছা, আমি একটা বলে আমার রাখি, এই যে আমি শুনতে শুনতে কবি, আমি আসলে বাচিক শিল্পী নই, আবারও বলি। আমার ভুল না ত্রুটি হতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর না দ্বিতীয় ধরুন যে কথা, কোনো আমার সঙ্গীত, যে কোনো হ্যাঁ সঙ্গীত বলেন। নৃত্যের সাথেও যেরকম উপভোগ করা যায়, সঙ্গীত যখন আমরা শ্রবণ করি আমাদের মনও একটা নৃত্য তৈরি করে, তাই না? সামনে ভিজুয়াল না থাকলেও আমরা সেভাবেও সঙ্গীতকে উপভোগ করতে পারি। কাজেই আপনাকে আচ্ছা, বাচিক শিল্পী হতেই হবে, একটা নৃত্য চলতেই হবে সেরকম মানে নেই, মনকে ছুঁতে হবে, তাহলেই যথেষ্ট। আমার মনে হয় আপনার কথাগুলো যথেষ্ট সুন্দর এবং আপনি সুন্দরভাবে টাচ করছিলেন মনের বিভিন্ন আ- অংশ। আচ্ছা, আমি হ্যাঁ, একটা আপনি কিছু কথা বলি। বলছিলেন। হুম, আমার আহ, প্রিয় কবি আনিসুল হকের কে শ্রদ্ধায় আমি ওনার একটা কবিতা আবৃত্তি করতে চাই, আমার প্রিয় কবিদের। হুম, আচ্ছা, যদি আপনি করুন। বলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, করুন করুন ওনার করুন। ভালোবাসার কবিতা থেকে, লেখক আনিসুল হক, কবি আনিসুল হক, ওনার খুব জনপ্রিয় একটা কবিতা। হ্যাঁ, ভালো করে পড়বেন, কারণ হ্যাঁ, আমাদের গীতা হ্যাঁ, বৈদ্য আমাদেরকে লিখছেন যে প্রতিভা প্রকাশে আপু ছিলেন, মন ভরিয়ে দিয়েছিলেন, আজও তাই পাবো, অনেক শুভেচ্ছা আপু। কাজে আপনার উপর অনেক এক্সপেকটেশন তৈরি, ধন্যবাদ। সুন্দর সুন্দর করে পড়ুন। অনেক হ্যাঁ, ধন্যবাদ। তুই কি হ্যাঁ। আমার দুঃখ হবি? আনিসুল হক। তুই কি আমার দুঃখ হবি? এই আমি এক উড়নচণ্ডী আওলা বাউল, রুখো চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি? মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি? তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি? একটি নীলাভ এনভেলপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি? তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি? নরম হাতের ছোঁয়া হবি? একটুখানি কষ্ট দিবি? নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি? একটুখানি কষ্ট দিবি? প্রতীক্ষারই দীর্ঘ হলুদ বিকেলে বেলায় কথা দিয়েও না রাখায় কথা হবি? একটুখানি কষ্ট দিবি? তুই কি একা আমার হবি? তুই কি আমার একান্ত এক দুঃখ হবি? খুব সুন্দর, একদম সিনেম্যাটিক। আপনার এই কবিতাটা ভালো লাগলো কেন? এটা আমার প্রিয় একটি কবিতা, প্রিয় কবির না প্রিয় কেন, একটি এটার কবিতা। শব্দ চয়নের জন্য নাকি এর এর যে না, এটার ভাব আলাদা প্রকাশ? আলাদা একটা ভাব, মাধুর্য, কথা সব মিলিয়ে একটা চমৎকার একটা ভালো লাগা কাজ করে। কেননা সাধারণত মানুষের তো দুঃখ ভাল লাগে না, তাই না? আমরা সবাই সুখী হতে চাই। তো আপনি হঠাৎ দুঃখ হবির মধ্যে দিয়ে কবিতার আপনি প্রথম আবৃত্তি করলেন, অন্য কারোর, আপনি ছাড়া। না, না, আমার আমি তা প্রথম কবিতাটা ভালোবাসার কবিতাই ছিল। হ্যাঁ, না, আমি বলছি প্রথম, যে আপনার হ্যাঁ, ভালোবাসার কবির প্রথম কবিতা দুঃখ দিয়ে, তার জন্য দুঃখ জিজ্ঞেস করলাম। দিয়ে। না, এটা বেশ জনপ্রিয় কবিতা আর আমার খুব ভালো লাগার একটা কবিতা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপরে আপনি কিছু পড়বেন না আপনার প্রশ্নে চলে যাবো? হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। আচ্ছা। আম, ধরুন যে একজন মানুষের কবি হয়ে ওঠা এবং আপনার যিনি মানে আপনাকে যিনি সামনে থেকে দাঁড়িয়ে সাহায্য করলেন, আহ তিনিও আপনার বাড়ির মানুষ, সে কি আছে আশপাশে আছে? ছেলে আছে আছেন, আশপাশে? হ্যাঁ, আছে আছে, আছেন হ্যাঁ। ওরা অন্য একটা ও রুমে যে এত আছেন। সুন্দর কাজটা করলো, ও যে এত সুন্দর কাজটা করলো এবং আপনি নিজেকে নিজে খুঁজে পেলেন কাজটার মধ্যে দিয়ে। এখন এখন আপনাকে মানে আপনি যখন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছেন সে সময় ওদের রিয়াকশন কিরকম হয়? আমি একটুখানি কতগুলো প্রশ্ন করবো যেগুলো ঠিক মানে আপনি কিভাবে কবিতা লেখেন এরকম নয়, হ্যাঁ, মানে আমি দুটো প্রশ্ন করছি, এক হচ্ছে ওদের রিয়াকশনস, জি। দ্বিতীয়ত ধরুন আপনাকেও তো আপনি আহ, আপনি তো কোনো সার্ভিস করেন না, রাইট? মানে অ্যাপার্ট ফ্রম না, মানে না, আপনার বাড়ির হাউস ওয়াইফ। কাজকর্ম ছাড়া হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফ। উম
তো মানে আপনি ধরুন, আপনি কি এই ধরনের কবি যে হয়তো মাছের ঝোল রান্না করতে করতে হঠাৎ এক লাইন মাথায় আসলে লিখে ফেলতে দৌড়লেন, এরকম? নাকি আপনি খাতা আমার কলম নিয়ে বসে তারপরে? হুম। না, হ্যাঁ, খাতা বলুন। কলম নিয়ে তো লিখতে হবে, তবে আমার বিশেষ করে মাঝরাতে আমার মনে হলো যে না, আমার মাথায় একটা লেখা আসলো, একটা ভাবনা আসলো, ওই হুম। ভাবনাটা নিয়ে আমি লিখে ফেলি। এমন, ওই যে বললেন না যে মাছের ঝোল রান্না করার সময় হয়, এমনটাও হয়। রান্নাঘরে রান্না করছি, হঠাৎ একটা টপিক মাথায় চলে আসলো, তখন মনে হয় যে না, হুম। এই হুম। টপিকটা নিয়ে আমি লিখে ফেলি। যেমন আমি একটা আহ, সাঁওতালি এলাকায় বেড়াতে গেলাম। সেখানে আমার যে মনে হলো যে ওদের ভাষা শুনে আমার মনে হলো যে না, ওদেরকে নিয়ে, ওদের জীবন নিয়ে আমি একটা লিখে ফেলি, এমন আর কি। এসব আচ্ছা। টুকরো টুকরো ঘটনা, ভাবনা, আবেগ, আবেগ আমাকে আমার লেখার ব্যাপারে বেশ অনুপ্রেরণা যোগায়। আর যে আচ্ছা। বললেন আমার হাজবেন্ড যে পাশে আছেন, সে তার হ্যাঁ। প্রচন্ড অনুপ্রেরণা, ভালোবাসা, মানে আমাকে আসলে ওদের, আমার ছেলে মুনতাকা আখিয়ার নূর আর হাজবেন্ড মাহুল ইসলাম, ওদের দুজনের জন্যই আজকে আমি কবি জোবায়দা। ওরা আমাকে প্রচন্ড অনুপ্রেরণা যোগায়, আমার প্রতিটা কাজে তারা আমাকে প্রশংসা করে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। মানে ইংলিশে যে প্রভার্বটি আছে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান, আপনার ক্ষেত্রে তার উল্টোটা, বা দুটোই। দুটো, দুটোই, দুটো না, উল্টোটা। দুটো না, উল্টোটা, উল্টোটা। উল্টোটা, তো উল্টোটাই, হ্যাঁ। উল্টোটা, উল্টোটা আপনার ক্ষেত্রে তার উল্টোটা হয়েছে। তো উল্টোটাই, একদম, একদম। ধরুন, কবি হিসেবে আপনি এখন সাকসেসফুল, সেখানে আমি যাচ্ছি, সাকসেসফুল হতে যাচ্ছেন কারণ এত অল্প সময়ে আপনি তত্ত্বকে উঠে এসছেন। জীবনে সাকসেসটা বেশি ভালো লাগে নাকি জীবনের পূর্ণতাতে আপনার বেশি আগ্রহ? পূর্ণতাতে আগ্রহ তো অবশ্যই। আর সাকসেসটা হলে ভালো লাগে যে না, আমার যে কষ্টটা আমি করলাম তার পুরস্কারটা আমি পাচ্ছি, এটাই। তবে জীবনে পূর্ণতাই তো সবাই আশা করে, তাই না? অবশ্যই। আহ ভালো। আচ্ছা, মানে কষ্টটা বলতে কি, মানে কি মানে হোয়াট ওয়াজ ইউর স্ট্রাগল অ্যাজ আ, মানে কবি হিসেবে আপনার স্ট্রাগলটা কিরকম? হ্যাঁ, স্ট্রাগলটা বলতে কি, আমরা আহ, মেয়েরা যারা আমরা সংসার করি আবার পাশাপাশি লেখালেখি করি, আমাদের জন্য আসলে এটা খুব টাফ হয়ে যায়, মানে কষ্টের সাপেক্ষে। যেমন আমার এখন একটা লেখা মনে আসলো, আমার বাসায় অনেক গেস্ট, কিন্তু আমার খুব লিখতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি লিখতে পারছি না। সংসার হুম। সব হুম। মিলে আসলে কষ্ট, আমাদের লেখার সময়টা বের করতে কষ্ট। আর বললেই বললেই তো আর লেখা হয়ে যায় না, লেখার জন্য আলাদা পরিবেশ, ভাবনা, অবশ্যই। সবই প্রয়োজন। তো সেই সুযোগটা আমাকে আমার পরিবার আমাকে দেয়, কখনো কিন্তু আপনি আমাকে বললেন কেন এই যে ব্যাপারে বিরক্ত মহিলাদের করে না। ক্ষেত্রে, কিন্তু না, আপনি বললেন আমাদের কেন যে নারীদের, নারীদের মহিলাদের ক্ষেত্রে, ক্ষেত্রে? নারী, না, কেন নারীদের নারীদের ক্ষেত্রে, ক্ষেত্রে, কেন নারীদের ক্ষেত্রে, হ্যাঁ। কেন নারীদের ক্ষেত্রে? মানে ধরুন, আমার আমি আমার বলছি, আপনি এটা বলবেন, আমি আমার আমি বলছি, সম্পূর্ণ, আমি হ্যাঁ, আমি বলছি, ধরুন একজন আহ মানে আপনার হাজবেন্ড যদি কবি হতেন, তিনি একটা মিটিং পরিচালনা করছেন, এমন সময় তার মাথায় একটা লাইন এলো, এদিকে এসছেন হয়তো একটা ক্লায়েন্টের বড় বড় মানুষরা সব এসছেন, তাদেরকে নিয়ে ওনাকে ব্যস্ত থাকতে হবে, তার কষ্টটা কি কম হবে মনে হয়? আসলে আমার সেটা তো একটা ব্যাপার, কষ্ট তো হবেই একটা হবে। মিটিং আমার মনে ফেলে হয় কষ্টটা অবশ্যই বোধহয় লেখা। জেন্ডার বায়াসড হ্যাঁ, নয়, কষ্টটা না, জেন্ডার বায়াসড নয়, এক একজনের কষ্ট এক এক তারপরও ভাবে চলে আসে, তাই হয়ে না? থাকে। নাকি আরো কিছু বলবেন? নাকি পুরুষদের ক্ষেত্রে আরো হয় কি, কিছু অনেক বলবেন? স্বাধীনতা থাকে কাজে, লেখার জায়গাটা না অনেক স্বাধীনতা থাকে। মেয়েদের ক্ষেত্রে সেটা হ্যাঁ, না, হ্যাঁ। তাদের সংসার হুম। সবকিছু হুম। পালন করে, সন্তান লালন পালন, স্বামীকে দেখা, স্বামীর পরিবার, বাবার পরিবার, সবকিছু মেনটেন করে তারপর আপনার হ্যাঁ, হ্যাঁ। লেখার জন্য একটা আলাদা জায়গা করতে হয়। সেটাই, সেটাই আমি বলতে চেয়েছিলাম আসলে মেনলি। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লাগছে। একটু আমরা তো একটু অন্যদিকে কথাটা বললাম, বলে চলে যাচ্ছি আর একটা কবিতা হোক ততক্ষণ। কবিতা হোক, আচ্ছা, তারপর ঠিক আবার আছে। কথায় আসি। আ- আমি, আচ্ছা, ঠিক আছে। আপনি কিছু বলতে চাইছিলেন, বলে নিতে পারেন। ততক্ষণ আমি না, না, বলছি না, যে ঠিক আছে। অনেকে জয়েন করেছেন। নজরুল ইসলাম শান্ত আমার একটুখানি প্রশংসা করছেন,
আহ, নজরুলকে আমার ধন্যবাদ। আহ, উপস্থাপনা ভালো লাগছে, সেটা বলেছেন মেনলি। তাছাড়া মনিধিক এসছেন, খুব ভালো লেগেছে বলছেন, এগুলোই আমি দেখতে পাচ্ছি। হয়তো আরো ফিড আসছে, এক্সকিউজ মি, হয়তো আরো ফিড আসছে। আপনারা হতাশ হবেন না, আমরা সবাই চেক করব অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে, সেখানে উত্তরগুলো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আপনারা দিন, প্রাণ ভরে আজকে ইয়ে করুন, রিয়াক্ট করুন, কমেন্ট করুন, যেরকম ভাল লাগছে। আহ, রোজ দিন তো পাওয়া যাবে না, কবিদের তো রোজ দিন পাওয়া যায় না। এই দেখা হয়েছে আজকে, আবার হয়তো কবে দেখা হবে আমরা জানি না, আশা করছি শীঘ্রই হবে, কিন্তু আমরা জানি না আবার কবে হবে। কাজেই আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করি আপনার কবিতা। আচ্ছা, আমি এখন আমার কবিতা বলছি, পাঠ করছি। আহ, স্রোত বয়ে চলে। এই আচ্ছা। কবিতাটা আসলে তারপর আমি বলবো এই কিসের উপর আমি এই লেখাটা লিখছি। স্রোত বয়ে চলে, স্বপ্ন ডানায় ভর করে সাগরের বুকে, উড়ে যায় ছোট্ট গাংচিল, উড়ে উড়ে ঢেউ গুনে দেখে ভাবনার ভুল, ওটা ঢেউ নয়, ওটা দানব, 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 দানব। অতঃপর বিশ্বাসের দেয়াল জুড়ে আঁচড় কাটে রাতের আধার, সময়ের কাঁটাতারে বিদ্ধ করে উড়ন্ত পাখির কায়া, আঁচলে বিধে চোর কাটা, আরশিতে বিদ্ধ করে ছায়ার মায়া। পরিচিত মুখ অপরিচিত সংলাপ তোলে, বিদীর্ণ করে আকাশ, কাছের মানুষেরা কাচের মতোই ভাঙে, ছায়া, মায়া, প্রেম, যত্ত সব। অশান্ত মন রক্ত ঝরায়, বেদনার নীল করে হাহাকার, নিয়তির জালে আটকা পড়ে আকাশের কান্না। আমি কান পাতি, আমি চেয়ে থাকি, বাতাসের ঢেউ নীরব রাতে, গাছের কচি পাতার মতো কাঁপে, কষ্ট ব্যথায় স্রোত বয় নদীতে, সমুদ্র তোলে গর্জন। আমি আকাশে তাকাই, পাহাড়ে ফিরি, নদীতে স্রোত হই, স্রোত বয়ে চলে। আহা! এই কবিতাটি আমাদের যে দৈনন্দিন, এটা একদম সবার ক্ষেত্রে এটা হয়। আমরা আমাদের একটা ভাবনা থেকে, আমরা বিশ্বাসের থেকে, আমরা যখন একটা নতুন কিছু করি বা কোনো নতুন ইয়েতে যাই, তখন আমাদের যখন স্বপ্নটা ভেঙে যায়, মানে ভাবনার বিপরীতটা যখন আমাদের সামনে ভেসে ওঠে, সেটা থেকে, হুম। এবং আমরা পরিচিত মানুষের মুখে যখন মানে আমার পরিচিত মানুষটা যখন অপরিচিত লাগে, সেই হুম। স্বপ্ন ভাঙা, ওই দৃষ্টি থেকে আমার এই কবিতাটা লেখা। খুবই সুন্দর। আমি আসছি আপনার ইয়েতে, এখানে ফজলুল হক মিলন লিখছেন, জোবায়েদা আক্তার চৌধুরী এক অনন্য প্রতিভাবান কবি, তার মঙ্গল কামনা করছি। আমরা কবিতা অনেক বাক্সের পক্ষ ধন্যবাদ। থেকে আপনার সাকসেস কামনা করছি। উনিও খুব সুন্দর লিখেছেন, এবং উনি খুব একজন সুন্দর উনিও লিখেছেন। অনেক ভালো কবি, অনেক আচ্ছা, বেশ বড় কবি। আচ্ছা, আচ্ছা। আমিও পরিচিত হচ্ছে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে। আসলে কি, আমাদের এই যে সাংস্কৃতিক আদান প্রদানটা, সেটা একেবারেই হচ্ছিল না। কিছু হয়তো কবি সম্মেলন টম্মেলন হচ্ছিল, কিন্তু সেগুলো অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ। কিন্তু আমাদের এই যে লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরা একটু ওয়েব সেভি হয়ে গেলাম, আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ শুরু করলাম ভাবনার। সেটা আমাদের কিন্তু একটা অন্য রকমের দিশা দিয়েছে, এবং এইভাবে আমরা এগিয়ে চলেছি, এইভাবে আমরা পরিচিত হচ্ছি একে অন্যের সাথে। এবং আমার যেটা বলার সেটা হচ্ছে যে, আপনি এত সুন্দর করে কবিতা পাঠ করছেন। বাচিক শিল্পী নই বলে আপনার একটা ডেফিসিয়েন্সি মনের মধ্যে কাজ করছিল। আমি জানি না কেন, মানে বাচিক শিল্পী হতে গেলে যে খুব একদম ইয়ে করে বলতে হবে, অনেক অর্নামেন্টালি কথা বলতে হবে, তা তো নয়। খুব সাবলীল ভাবে জানিয়ে দেওয়া, খুব সুন্দর পাঠ হচ্ছে। আর মনের ধন্যবাদ, ভাবনার অনেক যে, ধন্যবাদ। হ্যাঁ, একটা লাইন খুব ভালো লাগলো, এই যে গাংচিলের উড়ে যাওয়া এবং তার মনের ভুল ঢেউয়ের পরিবর্তে দানব, এই জায়গাটা খুব স্ট্রাইকিং আমার কাছে অন্তত লাগলো। এবং এটাকে মানে জট ডাউন করা, যে লাইনের মধ্যে নিয়ে আসে, অক্ষর দিয়ে ট্রান্সলেট করা নিজের মনকে, এটা অত্যন্ত কঠিন কাজ, আপনি এটা করে দেখিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আর
হ্যাঁ, আমরা আজকে মেনলি তো কবিতার শো। আমরা ছোট ছোট করে আমি আপনাকে একটু একটু প্রশ্ন করছি, প্রশ্নগুলো তো চলছে। হ্যাঁ, হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ইয়ে করুন, আপনি আপনি কবিতা পড়ুন, আরো আরো একটা দুটো কবিতা পড়ুন, একটা কবিতা পড়ুন। আচ্ছা, হুম, আমি এখন যে কবিতাটা পাঠ করব আমারই কবিতা, ডেকো না হ্যাঁ হ্যাঁ। আমায়। ওভাবে কেন ডাকো আমায়, আমি নয়তো তেমন কেউ। ফেলে আসা পথে কেন তাকাও, কেন হাতছানি দাও। আমার যন্ত্রণায় আমি ডুবে আছি, বুকে জমে আছে কান্নার ঢেউ। তোমার বুকে শূন্যতা হুল ফোটায়, হতেই পারে আমার পাঁজরেও তো শত সহস্র ক্ষত। শ্রাবণের আকাশ নেমে আসে নিচে, পাড় ভাঙা নদী তীরে ঠায় দাঁড়িয়ে ভাবি, স্মৃতিময় কত শত দিনে মেঘের আকাশে উড়াল দিয়েছে সময়। ভুলে যাওয়া পথ, বয়ে চলা স্রোত এখনো আমাকে নিয়ে, কুয়াশা ভেজা পথে পা ফেলে পিছে পিছে। কোলাহল নিষ্ঠুর হাত পাতো তুমি, চুমুকে গিলে নাও আমার বিছানা পত্র সব। নাকের ডগায় জমে ঘাম, সময়ের শরীরে বেনামে বৃষ্টি। আমি আমার আমি কিছুই, আহা কি যে অনাসৃষ্টি। ওভাবে আর ডেকো না, ডেকো না আমায়। খুব সুন্দর, অদ্ভুত সুন্দর কবিতা, এবং এই যে এক্সপ্রেশন গুলো আমার খুব ভালো লাগছিল। আপনার দুটি বই আসলে আমি বেরিয়েছে, তাই যেভাবে, তো? হ্যাঁ জি, হ্যাঁ, জি। বলুন বলুন। আমার হ্যাঁ আমি হ্যাঁ একটা বলি, আমার হ্যাঁ আসলে মনের মতো করে আমার মনে হচ্ছে না আমি করতে পারছি। আসলে এই হ্যাঁ যে একটা প্যান্ডেমিক সময় আমরা পার হ্যাঁ করছি, ওপার হ্যাঁ বাংলা, এপার বাংলা, সারা বিশ্বে একটা করোনার জন্য এত সবাই আমরা খুব বিধ্বস্ত। পরিচিত হ্যাঁ হ্যাঁ মানুষরা আক্রান্ত হচ্ছে। তেমনি আমার খুব আপনজন অসুস্থ। আমি কয়েকটা দিন ধরে, যার জন্য বিষণ্ণতা আমার ভেতরে কাজ করছে একদম কালো মেঘের মতো। তা আমি পুরোটাই আজকে প্রস্তুতি ছাড়াই আমি আজকে লাইভে আসলাম। এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার দোষ দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওভাবে আপনাদের মনের মতো হয়তো আমি করতে পারছি না আর কি। কোনোটাই আমার দোষ নয়, দোষ নয় কোনোটাই, কোনোটাই ত্রুটি নয়। ত্রুটি, হ্যাঁ, আমরা ভুল করে ফেলি অনেক সময়, তো ভুল তো তারাই করে যারা কাজ করে, যারা কাজ করেন না তাদের ভুলের জি, জি। কোনো প্রবলেম নেই। তো অত কাজ করেছেন অথচ ভুল করেননি, এরকম মানুষ কিন্তু পাওয়া ভয়। মানে যাই যদি এরকম থাকে আচ্ছা, তাহলে আরো বড় ভুল তার জন্য অপেক্ষা করছে, তাই না? তার মানে ভুল তো হবেই, ভুল আচ্ছা। ভুল হবে, তার জন্য অত অত বলার কিছু নেই, হচ্ছে হচ্ছে। জীবনে অনেক রকম ভুল আচ্ছা, হবে, অনেক বেশি সাকসেস হবে। হ্যাঁ, আপনি এগিয়ে চলুন। আমি আমার যেটা আপনাকে প্রশ্ন হুম। করতে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলেন হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। আমি যেটা প্রশ্ন করতে চাই, আপনার মোটামুটি দুটো বই বেরিয়েছে এখনো পর্যন্ত। একটা জি, বই আপনি দেখালেন জি। আমাদের, আরেকটা বইয়ের নাম কি? আরেকটা হলো আমার ২০১৯ সালে বের হয়েছে। সে হ্যাঁ হ্যাঁ। তুমি নও তোমার ছায়া। এই যে, আচ্ছা, সে সে তুমি নাও তুমি তোমার নও তোমার ছায়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আম, তো আমি যে আমার যেটা বলার সেটা হচ্ছে, দুটো বই অনেকবার রিপ্রিন্ট হয়েছে। আমরা যখন কথা বলছিলাম শোর হ্যাঁ, প্রস্তুতির জন্য, তখন আপনি আমায় বলছিলেন যে বেশ কিছু রিপ্রিন্ট হয়েছে বইগুলো। এবং সে অর্থে দেখতে গেলে এটাই তো, যে কত তাড়াতাড়ি ইনভেন্টরি শেষ হয়ে যায়, মানে সবার ভাগ্যে এটা জোটে না, মোটামুটি খাটের তলা ভর্তি থাকে এটা নতুন লেখকদের। আমি এদিক দিয়ে খুবই ভাগ্যবান। আমি হ্যাঁ আমার বইটিতে বলেছি যে পার্ল পাবলিকেশনস থেকে বের হয়েছে। ওনার পার্ল পাবলিকেশনস এর যে কর্ণধার হাসান জাইদি ভাই, চমৎকার হ্যাঁ হ্যাঁ একজন মানুষ। ওনার কাছেও আমি প্রচন্ড কৃতজ্ঞ। হ্যাঁ ওনার হ্যাঁ আন্তরিকতা, আহ, অনুপ্রেরণা দুটোই আমার হ্যাঁ। জীবনে কাজে লেগেছে আর কি। তো আমার বইগুলো আচ্ছা। এত সুন্দর করে বের হয়েছে। আর সবচেয়ে বড় হ্যাঁ। কথা, প্রথম যে বছর বের হলো সে বছর আমার সব বইগুলোই সেল হয়ে যায়। এটা আমার খুব ভালো সিক্রেটটা কি, লাগলো। সিক্রেটটা কি? হ্যাঁ, সিক্রেটটা কি অনেকে আমি জানবে জানি তাহলে এখানে। না, না, সিক্রেটটা আমি বলতে হবে জানি না। আপনাকে একের পর এক। হ্যাঁ। আচ্ছা, না, এর কোনো ফর্মুলা পাঠকদের নেই? হয়তো বা, না, আমি জানি না পাঠকদের পাঠকরা আমার বই পছন্দ করেছে, এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া, তাই না?
না, এটা আপনার কি আমার মানে কাছে অনেক বড় প্রাপ্তি। ফর্মুলাটা কি মিশিয়েছিলেন? কোনো ফর্মুলা ছিল মানে, বা কোনো না, না, মন্ত্রতন্ত্র, এসব না, কিছুই না? না, না, আর একেবারেই তুমি না। নও তোমার ছায়া, তুমি নয় তোমার ছায়া, এরকম প্রেতাত্মা টাইপের কিছু নয় তো, যে দৈত্য না, না, এসে না, করে দিয়েছে, এরকম কিচ্ছু নয়? আচ্ছা না, না, আচ্ছা এমন আচ্ছা আচ্ছা কিচ্ছু নয়। আমি আসলে আমি লেখালেখিটা আচ্ছা নিজের মনের মতো করেই লিখি, আমি আমার ভাবনা থেকেই লিখি। তা আমার আচ্ছা। ভাবনাগুলো, আমার ভাবনার কথাগুলো পাঠক পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর পাঠকরা যে অবশ্যই। লেখা আমার লেখা পছন্দ করছেন, এটা তো আমার হ্যাঁ, জন্য অনেক বড় এটা আশীর্বাদ, বড় তাই না? আশীর্বাদ, আশীর্বাদ, এটা আশীর্বাদ, অবশ্যই তাই। এটা আহ এবং পাঠককে আপন করে নেওয়া, আমার মনে হয় যে পাঠককে যত আপন করে নেওয়া যায়, আমার মনে হয় পাঠক সহজে কাছে আসতে চায় না, কিন্তু পাঠককে আপন করে নিতে পারলে আর ফিরে তাকাতে হয় না এখান থেকে। ঠিক। আচ্ছা, আহ এবারে আমার যেটা বলা সেটা হচ্ছে কবিতা শুনবো। আচ্ছা, আমি হুম। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে আমি একটা কবিতা পাঠ হ্যাঁ করি। হ্যাঁ, কবি। হুম, ১ মিনিট। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের কাছে অনুরোধ বলছি যে আপনারা এই মুহূর্তে দেখছেন যে অয়নের কবিতা বাক্স, এটি প্রতিভা প্রকাশ সে যে গ্রুপটি আছে সেখান থেকে প্রতি শনিবার নিয়মিত কলকাতা সময় 7টা এবং ঢাকার সময় সন্ধ্যে 7:30টার সময় সম্প্রচারিত হয়, আপনারা অনেকেই জানেন। যারা নতুন আজকে জয়েন করলেন আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটুকু দিয়ে দিলাম। আপনাদের কাছে আমরা আপনাদের নিমন্ত্রণ থাকলো, আগামী শনিবারগুলোতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। প্রতিবারই আমরা চেষ্টা করি নতুন কোনো উদীয়মান বা খ্যাতিমান মানুষদের নিয়ে আসতে, বেশিরভাগই আসেন আহ, লেখক। আর এর পেছনে যারা কাজ করে যাচ্ছেন, অর্থাৎ নঈন মুরসালিন এবং তার টিম, আমাদের প্রতিভা প্রকাশের টোটাল অ্যাডমিন টিম, যাদের তাছাড়া আমাদের পৃষ্ঠপোষকরা রয়েছেন দর্শকদের মধ্যে থেকে এবং বিশিষ্ট কবি সাহিত্যিক, পাঠক এবং প্রকাশকদের মধ্যে থেকে, প্রত্যেকের কাছে আমাদের আহ, আমাদের কি বলবো, শুভেচ্ছা, প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা চলে যাচ্ছি জোবাইদার কাছে। উনি সুন্দর সুন্দর কবিতা পাঠ করছেন আজকে। মূলত আমার কাজ হচ্ছে ওনার থেকে অনেকগুলো কবিতা শুনে নেয়া, এবং উনি যাতে আগামীতে আরো লেখেন তার জন্য ওনার জন্য শুভেচ্ছা প্রার্থনা করা, আপনার নতুন কবিতা শুনে। ধন্যবাদ। আমার এবারে যে কবিতাটি আমি পাঠ করব, এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, সে তুমি নও তোমার ছায়া। আমার কবিতার নামও সে তুমি নও তোমার ছায়া। হাওয়ায় ফিসফাস, শেষ বিকেলের মায়া, চমকে চোখ খুলি, তুমি নও, তুমি নও, সে তোমার ছায়া। মাটি সরে গেছে কবে, তবু তো দাঁড়িয়ে আছি, ডেকে বলো কে ফেরাবে মাটির কাছাকাছি, কে জ্বালাবে আলো, আধার আবছায়া, বিদ্যুৎ চমকালো, শেষ রাতের মায়া, তুমি নও, তুমি নও, সে তোমার ছায়া। খুবই সুন্দর। আর একটা শুনি, পরপর দুটো শুনুন। আচ্ছা, আমি এখন পাঠ করছি মানুষ ও মনোবৃত্তি। এই কবিতাটি লেখা তাদের জন্যই যারা আমরা মুখোশ পরে চলি, মুখোশের আড়ালে মুখ, আসলে কোনটা মুখোশ আর কোনটা মুখ আমরা অনেক সময় চিনতে পারি না। এরকম অন্যরকম কিছু মানুষ, একটা অন্যরকম একটা চরিত্র। সমাজে এই ধরনের অনেক চরিত্র আমাদের আশেপাশেই থাকে, বিভৎস, ভয়ঙ্কর। বিশেষ করে কাছের এই ধরনের ভয়ঙ্কর চরিত্রগুলো নিয়ে আমার লেখা এই কবিতাটি। মানুষ ও মনোবৃত্তি। মুখোশের আড়ালে মুখ, ভয়ঙ্কর,
সুন্দরের পিঠে অসুন্দর বীভৎস, মানুষের ভেতরে অমানুষ দুর্বিষহ। আমার ভেতরে আমির খেলা, নির্লজ্জদের নিয়ে আমার ভাবনা, অকুল পাথার এক ঢেউ জাগানিয়া, দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তছাপ, ভেতরে গোঙানোর শব্দ, বিবেক, মূল্যবোধ, মানবিকতা, ভাব, মোহ, সহনশীলতা, ওসবের বাইরে নয় কেউ। আমিও প্রতিবাদের কণ্ঠে প্রতিশোধের ধারালো অস্ত্র শান দেই, হাতের কবজিতে রুমাল বেঁধে গামছায় চোখ বাঁধতে উদ্যত হই, আমিও তো মানুষ। খুব সুন্দর উপস্থাপনা। আপনি আপনি অরবিন্দর নাম শুনেছেন? আমি অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের নাম শুনেছেন? এই নামে উনি একজন ছিলেন, কবিকে চিনি। আচ্ছা, না ওই আমি ঠিক অরবিন্দ কার ঘোষ কথা হচ্ছেন বলছেন জানি না। আমাদের আমাদের ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামে উনি যুক্ত ছিলেন। পরবর্তীকালে আচ্ছা আপনি যদি কখনো ভারতবর্ষে আসেন, পন্ডিচেরি নামে একটি জায়গায় উনি একটি আশ্রম করেছিলেন। হ্যাঁ, উনি ছিলেন অত্যন্ত মেধাবী মানুষ। আচ্ছা সিভিল সার্ভিসে আমি যদি খুব ভুল না করি উনি ফার্স্ট হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও একটি বোমা মামলায় ওনার নাম জুড়ে দেওয়া হয়, বারিন ঘোষ বোমা মামলা, তৎকালীন ইংরেজরা জুড়ে দিয়েছিলেন। কিন্তু অরবিন্দ আচ্ছা সেখান থেকে বেকসুর খালাস হন। এই অরবিন্দ পরবর্তীকালে একজন মনীষীতে পরিণত হন। তার নিজস্ব অনেক লেখা বই আছে, সবকটাই স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মোর দ্যান রিলিজিয়াস, ইট ইজ স্পিরিচুয়াল। ওখানে উনি একটা চমৎকার কথা বলছেন, আপনার এই মুখোশের কথা বলে আমার মনে পড়লো। উনি বলছেন যে এই যে আমরা মানুষ, হ্যাঁ, এই যে আমরা সারাক্ষণ আয়নায় দাঁড়িয়ে, এভাবে বলছেন না, আমি আমার মতো করে ইন্টারপ্রেট করছি, এই যে আয়নায় দাঁড়িয়ে দেখছি নিজেকে, দেখো আমি আগে একটা বন মানুষের মতো ছিলাম, আমার এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, বিবর্তন, ইভলিউশন হয়েছে আমার দেহের, এখন আমি একটা পূর্ণাঙ্গ মানুষে তৈরি হয়েছে, আমার কি সুন্দর নাক, চোখ, কান, মুখ সবকিছু সুন্দর। উনি বলছেন এই ইভলিউশন প্রসেসটা মানুষের ক্ষেত্রে, মানুষের বাহ্যিক আবরণের ক্ষেত্রে শেষ হয়ে গেছে, সে তার আর পশু নেই, তারা এখন সুন্দর একটি অবয়ব পেয়েছে। প্রবলেম ইজ মানুষের মাথার ভেতরটায় এখনো পাশবিকতার ইভলিউশন প্রসেসটা চলছে, এবং সেটা যেদিন চলে যাবে সেদিন পূর্ণাঙ্গ মানুষ আমরা পাবো। তারই মধ্যে থেকে কিছু পাবো। কিছু পূর্ণাঙ্গ মানুষ আমরা পেয়ে যাই, রবীন্দ্রনাথকে পেয়ে যাই, নজরুলকে পেয়ে যাই, আছে, এবং এবং এমন আরো অনেকে আছেন। মহামানব আছে, এখনো আছে, এখনো সাদা মনের মানুষ আছে না হ্যাঁ, আমাদের, যাদের আমাদের পাশেই আছে আছে যাদের মন থেকে, যাদের মন থেকে পাশবিকতাটা চলে গেছে, আর মুখের চলে এসেছে যে সেই। মুখোশটা রয়েছে, হ্যাঁ, সেই মুখোশটা আর পড়তে হয় না তাদের, এমনি দেখলে হয় বোঝা না, যায় মুখোশহীন একদম মানুষ। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম হ্যাঁ, মনের আপনি কথা কিছু একটা, বললেন। হ্যাঁ, না না, আপনি বলেন, কিছু একটা আপনার কথা বলছিলেন। শুনতে তো ভালো হ্যাঁ। লাগছে। না যে না, এ কি আপনার শো? যে আপনার আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বলেন, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা। তো এই যে আপনার আপনার এই যে গতিপথে চলা, আপনার জীবনে আপনি কবি হিসাবে নিজেকে কিভাবে দেখছেন? মানে আপনার কি কোনো মাইলস্টোন ঠিক করেছেন যে আমি এরপরে এরকম একটা কিছু লিখবো, এরকম একটা কিছু লিখবো, নাকি যেভাবে হ্যাঁ, আসছে ঢেউয়ের মতো সেইভাবে নিচ্ছেন না ব্যাপারটা? না, আমার আমার কাছে লেখাটাকে আমি এখন আমার আহ, আমার একটা ভেতরে একটা, কি বলবো, ভেতরে একটা ক্ষুধা থাকে না, যে হুম, আমাকে লিখতেই হবে, আমাকে ভালো কিছু হুম, লিখতে হবে, এরকম হুম। একটা স্পিরিট আমার ভেতরে এখন কাজ করে। যেমন আমার জেনারেটর এটাও চালু মনে হয়েছে, হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম, হ্যাঁ, হ্যাঁ, এত হ্যাঁ। উৎসাহ পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে সবাই যা লিখে ফেলছে সেটা আমি লিখতে হ্যাঁ, চাই হ্যাঁ। না, সবাই আচ্ছা। এখনো যা লিখেনি সেটা আমি লিখতে চাই। তার সেই হ্যাঁ, জন্য হ্যাঁ। সেই ভেতরের আকাঙ্ক্ষাটা আমার এটা আছে যে আমি নতুন কিছু লিখবো। আমার সবাই যেটা লিখে ফেললেন সেটা আমি লিখবো না, সেই আপনি, জায়গাটা আসতে চাই, যদিও এটা হয়তো অনেক দূর সেই পথটা, আমি সেই হুম, হুম। দূরটাকে কাছে আনতে চাই, এটাই আমার এখন একমাত্র চাওয়া। আচ্ছা, আচ্ছা, এটা খুব সুন্দর, এবং নতুন কিছু করা, এটা যদি না করতে পারি। আচ্ছা, আপনি এই যে ধরুন যাদের জন্য লিখতে চাইছে, সেটা কার জন্য? আপনার জন্য না আপনার পাঠকদের জন্য, কোনটা? অবশ্যই লেখাটা তো ভাবনা, আমার ভেতরের যে ইয়েগুলো সেটা আমার, আমার ভাবনাগুলো আমি পাঠকদের ভেতরে পৌঁছাতে চাই, আমি মানুষের কথা বাহ, বলতে চাই, বাহ, আমি খুব সুন্দর। সমাজের হুম, কথা হুম, বলতে চাই,
আমি আমার হুম, প্রিয়জনদের নিয়ে কথা বলতে চাই, আমি আমার প্রেমিককে নিয়ে বলতে চাই, আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে বলতে চাই। এবং এই ভালো লাগা মন্দ লাগা সবকিছু, আমি তো একা না, আমার পাঠকরা হুম, আমার সাথে, আমার সেই ভাবনাগুলো আমি আমার পাঠকদের হুম, ভিতরে আহ, ছড়িয়ে দিতে চাই। খুব আমি সুন্দর। তো মানুষ, তাই আহ, না? আমার হ্যাঁ, হ্যাঁ, পাঠকদের অবশ্যই। ভাবনার সাথে আমার ভাবনা মিল যখনই হবে, তখনই পাঠক আমাকে তাদের তারা আমাকে গ্রহণ করবে। এটা আমার মনে অবশ্যই। হয় আর কি। দেখুন, লেখক হিসাবে আপনি পাওয়ারফুল, সন্দেহ নেই, আপনার কথা থেকে সেটা বেরিয়ে আসছে। সাধারণত দু ধরনের মানুষ অন্য মানুষের কথা এমন ভাবে বলতে পারেন যে তারা কনভিন্সড হন তার কথায়। এক ধরনের মানুষ হচ্ছেন হিরোইক, মানে এমন কথা বলবেন যে আর পাঁচটা মানুষ তার কথায় জড়িয়ে। অনেকে আছেন, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় যখন কথা বলতেন, আহ আমি দেখেছি সবাই চুপ হয়ে শুনছে। শীতকালে মাঠের মাঝখানে দাঁড়ালে যেরকম মাথার উপর একগাদা মশার ঝাঁক থাকে, সুনীল গঙ্গোপাধ্যায় যখন মমার্থ আছে আমাদের কলকাতার বুক ফেয়ারে, আপনি নিশ্চয়ই আসবেন, আমন্ত্রণ থাকলো আপনার। সুনীল গঙ্গোপাধ্যায় এক ধন্যবাদ। প্যাভিলিয়ন থেকে আর এক প্যাভিলিয়নে যখন যেতেন, ওনার পেছনে মশার ঝাঁকের মতো মানুষ যেত। হ্যাঁ। তো এই যে মানুষকে কনভিন্স করা সাহিত্যিকদের একটি অন্যতম গুণ। যদি অনেকেই ফিলোসফার নন, লেখককে ফিলোসফার বললে ভুল, ফিলোসফার তার নিজের কাজ করে, কিন্তু লেখকের মধ্যে যে পজিটিভ থট প্রসেস থাকে সেটা দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটাই লেখকের কাজ। সাহিত্য করে, সাহিত্য ছাড়া না, সাহিত্য করে, এটাই তো লেখকের কাজ হওয়া উচিত। তো সেটাই। আপনি সেই কাজটা করছেন, আপনি সেই কাজটা করছেন, এবং এটা শুনে আমার খুব ভাল লাগছে যে আপনি অনেকের জন্য কাজ করতে চান এবং যাদের জন্য লিখতে চান তাদেরকে আপনি স্টাডি করেন। করলে কিভাবে করেন? ধরুন আপনার যারা পাঠক, তাদেরকে আপনি কিভাবে স্টাডি করছেন এবং তাদের মনের কথাগুলো কিভাবে নোট করছেন এবং সেটাকে প্রায়োরিটাইজ করে তার মধ্যে থেকে যেটা যেটা নিয়ে আপনি লিখবেন সেটা আপনার মধ্যে আসছে, কিভাবে এই প্রসেসটা চলে আপনার মধ্যে? এটা প্রথম তো আমার আশেপাশের মানুষগুলো, আশেপাশের যে চরিত্রগুলো আমি দেখি, হ্যাঁ, হুম, সেটা হুম, আমাকে বেশ হুম, ভাবায়। তারপরে হুম, এই যে ফেসবুক, যেটা কি বলবো, মানে হ্যাঁ, 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 সামাজিক মাধ্যম, এটা অনেক একদম। অনেকটা আমরা অনেক এটাকে মানুষকে চেনা মানুষ যায়, হ্যাঁ। সম্পর্কে জানি, চরিত্রটা হ্যাঁ, জানি, সমাজের অবক্ষয়টা আমরা জানতে পারি, ভালোটুকুও জানতে পারি। শুধু যে আমরা নেগেটিভ খারাপটাই নিচ্ছি তা না, আমরা ভালোটাও পাচ্ছি, তাই না? এরকম মহামানবদেরকে তো আমরা এভাবেই চিনতে পারি যে কে মহামানব আর কে দানব। দুটোর রাইট। পাশাপাশি রাখলে আমরা বুঝতে বাহ। পারি যে এ মহামানব, এ হচ্ছে দানব। হ্যাঁ, এভাবে আমরা আলাদা করতে পারি, তাদের চরিত্রগুলো আমরা হ্যাঁ, আমাদের লেখায় ফুটিয়ে তুলতে পারি আর কি। এটা আমার মনে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমার নিজস্ব ভাবনা। আচ্ছা, মানুষ হ্যাঁ, হিসেবে বলুন। আমি যদিও, বলা হয় যে আত্মার কোনো লিঙ্গ হয় না। হুম, সে যে দেহতে ঢোকে একদম। সে সেই দেহর হয়ে থাকে, কিন্তু আত্মার অ্যাকচুয়ালি কোনো লিঙ্গ হয় না। কিন্তু ধরুন আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একজন নারী, আপনি নারীদের মনের কথাও লেখার চেষ্টা করছেন, মানুষের মনের কথাও লেখার চেষ্টা করছেন। নারীদের অনেক রকমের প্রবলেম রয়েছে আজকের সমাজে, আজকের পৃথিবীতে। এটা কোনো নতুন নয়, এটা বহুদিন ধরে চলে আসছে। আপনার কি মনে হয় যে একজন নারীর এক্স্যাক্টলি এই মুহূর্তে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে তার কি কি করা উচিত আর কি? মানে আমি বলতে চাইছি তার শুধু নয়, সমাজের কি করা উচিত এবং তার কি করা উচিত? আমি প্রথমে বলবো, আমি নারী হিসেবে আমি আলাদা দেখবো না, আমি মানুষ হুম, হিসেবে দেখবো। একজন হুম, নারী পুরুষ আসলে আলাদা করলে তখনই সমস্যা। নারী, হুম, হুম, একটা নারী বলেন আর পুরুষ বলেন, সে তো মানুষ, তাই না? প্রথমে correct, আমাকে আমার ভেতরটা পরিষ্কার করতে হবে। আমার হুম, হুম, ভেতরের কোনো ইয়ে রাখা যাবে না, যেটাকে বলে সাদা মনের মানুষ। আমার ভাবনার ভিতর থাকতে হবে ভালো চিন্তা, মানুষের জন্য কিছু করার ভাবনা, মানুষের ভিতর মায়া, মমতা, দয়া, এই জিনিসগুলো যার ভেতরে থাকবে সে কিন্তু সত্যিকারের মানুষ। আর যে হুম, হুম, মানুষটাকে দেখবেন প্রতিহিংসা পরায়ণ কিছু মানুষ থাকে, তাদেরকে আমি আবার মানুষের যাদের ভেতরে আর কি এই যে যত দুর্নীতি, যত অপকর্মগুলো হচ্ছে, তা আমি কি তাদের মানুষ বলবো?
আমি তো তাদের মানুষ মনে করি না। যারা অন্যের ক্ষতি করে তারা কখনোই মানুষ হতে পারে না, প্রকৃত মানুষ হতে পারে না। মানুষের ভেতরে আরেকটা ভালো মানুষ যেটা ভেতরে বসবাস করে, সেটাই হলো আসল প্রকৃত মানুষ। সে নারী বলেন আর পুরুষই বলেন। খুব সুন্দর। আমার মনে হয় আজকে দর্শকরা আপনার এই কথাগুলো শুনছেন, কেউ কেউ হয়তো ইন্সপায়ার্ড হবেন, কিন্তু জেনে রাখবেন যে এই কথাগুলো আমি ওনাকে করছি কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়া, এবং উনি আমাকে অনলাইন রিয়াক্ট করছেন, এবং এইটা খুব একটা সহজ নয়। উনি যদি এইরকম সহজ ভাবে মনের মানুষ না হতেন, এই কথাগুলো ওইভাবে রিয়াক্ট করতে পারতেন। আপনারা আপনাদের অনুভূতিগুলো কমেন্ট লাইনে জানান, ওনাকে জানান, আজকে ওনাকে শুভেচ্ছা দিন। এই ধরনের শুভ চিন্তা যুক্ত লেখকের আমাদের পৃথিবীতে আজকে দরকার। দু ধরনের মানুষ থাকেন, একজন হিরো, একজন যাদের কথায় লোকে কনভিন্সড হয়ে যায়, আর একজন হচ্ছেন কাল্ট, যার কথাতেও লোকে কনভিন্সড হয়। হিরো সে পজিটিভিটির দিকে নিয়ে যায়, কাল্ট সে নেগেটিভিটির দিকে নিয়ে যায়। আপনাকে বেছে নিতে হবে কে হিরো কে কাল্ট। আপনার নিজের বুদ্ধি তার উন্মোচন করাবে। আপনার আই ওপেনার হিসেবে কাজ করছে আমাদের আজকের জবেদা আক্তার চৌধুরীর কথাগুলো। আই ওপেনার প্রত্যেকের ক্ষেত্রে, আমাদের মনের আই ওপেনার, আমাদের চোখ খুলে দিচ্ছে। আপনারা ওনাকে সাধুবাদ জানান, শুভেচ্ছা জানান। হ্যাঁ, আমাদের সবার আমি যাব বিবেক বলে জিনিস আছে। বিবেকটাই হলো আমাদের আসল হিরো, আমি বলি। রাইট, ওয়ান্ডারফুল। বিবেকটা হচ্ছে আসল হিরো। ওটাকে যত কাল্টিভেট করা যাবে তত সুন্দর হয়ে যাবে। কেউ 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 হয়তো এই বিবেকটা নিয়ে যখন নেগেটিভিটির দিকে যাচ্ছেন, তখনই এই কোভিড-19 পড়তে হচ্ছে আমাদের। আজকে কোভিড-19 আছে, পরবর্তী ক্ষেত্রে বিবেক কালচার যদি না করি, পরবর্তী ক্ষেত্রে কোভিড-52 চলে আসবে, তখন আমরা হয়তো ধাতব মুখোশ পরব। আমি কোভিড-19টা যদিও আমাদের জন্য একটা মহামারী, আমাদের পুরো বিশ্বটাকে মানে এক ধরনের ওলটপালট করে দিচ্ছে ঠিকই, তবে কোভিড-19 একটা পজিটিভ সাইড আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। সেটা সাপের বিষেরও। এটা আমি আমার মতো করে বলি, সেটা হলো কোভিড-19 আমাদেরকে মানুষ কে অমানুষ, কে মুখোশ পরে আছে, কে শুধুই তার মুখটা, আসলে মুখোশের আড়াল থেকে মুখটা বেরিয়ে আসছে, সে মানুষটাকে চেনাচ্ছে এ আসলে মানুষ আর এ হচ্ছে অমানুষ। এই জন্য আমি কোভিড-19কে আমি স্যালুট জানাই। এই যে প্যান্ডামিক টাইমে কে আপনার পাশে আছে, কে দূরে সরে আছে, কে আপন কে পর, এটা চেনার একটা বড় ধরনের সুযোগ করে দিয়েছে এই কোভিড-19। তো স্যালুট কোভিড-19। বলুন আপনার কথা। কোভিড-19 আমাদের সুযোগ করে দিয়েছেন একটা নতুন পৃথিবী দেখার। আপনার কথা ধরে নতুন পৃথিবী দেখার, একটা সুন্দর পরিবেশ দেখার চেষ্টা করেছেন, যদিও বাতাসে কোভিড ঘুরে বেড়াচ্ছে। আমাদের পুষ্করিণীগুলো অনেক স্বচ্ছ হয়েছে, নদীতে কোনো আবর্জনা নেই, রাস্তায় ধোঁয়া ধুলো কমে গেছে। আমাদের কোভিড-19 আমাদেরকে দেখিয়েছে যে সংস্কৃতি নিয়ে মানুষ আদতে থাকতে চায়। বিজ্ঞান পরাজিত হচ্ছে, সাহিত্য এগিয়ে আসছে। দেখুন, এত যে লাইভ কনসার্ট হচ্ছে চারপাশে, কোথাও বিজ্ঞান আলোচনা কিন্তু সে অর্থে হচ্ছে না। কে এগিয়ে আসছে? সংস্কৃতি এগিয়ে আসছে। কে এগিয়ে আসছে? লেখকরা এগিয়ে আসছে। কারা এগিয়ে আসছে? সঙ্গীতজ্ঞরা এগিয়ে আসছেন। আর এগিয়ে আসছেন সমাজের সেই সমস্ত মানুষ যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে শুভ চিন্তার। এমন কোন অশুভ চিন্তার মানুষ এই মুহূর্তে লাইভ কনসার্ট করতেই পারবেন না, লাইভে আসতেই পারবেন না। কোভিড-19 আমাদের এই শিক্ষাগুলো দিয়েছে। কোভিড-19 আমাদের আরো শিক্ষা দেয় যে পিঠে ব্যাগের বোঝা থাকলেই লেখাপড়া হয় না। কোভিড-19 আমাদের শিখিয়ে দিয়েছে বাচ্চারা বাড়িতে থাকবে, বাবা মার আরো কাছাকাছি, বাবা মা ঠাকুরদা ঠাকুমা এদের আরো কাছাকাছি অনেক বেশি সময় কাটাতে পারবে। কোভিড-19 আমাদের অপত্য সুখ দিয়েছে যে বাচ্চারা সামনে থাকলে বাবা মা কিভাবে আরো ভালো থাকতে পারেন, ভালো মনে থাকতে পারে। কোভিড-19 এই সুযোগ কিন্তু আমাদের প্রজন্ম পাচ্ছিল না। কোভিডকে স্যালুট এর জন্য। আমরা একটা কবিতা শুনবো, হয়তো একটু বেশি বেশি কথা, একটু ভারী ভারী কথায় চলে যাচ্ছি আমরা। কবিতা শুনবো। আচ্ছা, আমি এখন যে কবিতাটি পাঠ করব আমার প্রিয় কবি আবু হাসান শাহরিয়ার ভাইয়ার 100 প্রেমের কবিতার বই থেকে আমি একটা কবিতা পাঠ করছি, কার যেন মুখ।
আচ্ছা। সন তারিখের হিসেব ছাড়ায় ইতিহাসের প্রান্তে দাঁড়ায়, লুপ্ত কোনো ক্যালেন্ডারে, গুপ্ত কোনো শুক্রবারে, কার যেন মুখ, কার যেন মুখ। মন গেছে দূর বিশ্বরণে, ধোঁয়ায় ঢাকা চিরন্তনে। সব বুঝি আজ প্রাচীনপন্থী, যা দেখি তাই কিংবদন্তি। কার যেন মুখ, কার যেন মুখ। শ্বেত করটি হামুক খুলি, প্রেমের কাছে ফোটাই বুলি। মুখ উকি দেয় মুখের আড়ে, নতুন কোনো শুক্রবারে। কার যেন মুখ, কার যেন মুখ। খুবই সুন্দর, উনি আমার খুবই ভীষণ সুন্দর। প্রিয় আরেকটা কবি, শুনি, আবু আরেকটা শুনি, হাসান ওনারই শাহরিয়ার। আরেকটা লেখা একটু পাঠ করবেন, আমার এটা রিকোয়েস্ট, ওনারই আরেকটা লেখা পাঠ করুন একটু। আচ্ছা, আছে, এক সিলেক্ট মিনিট। করা আছে? একদম একদম আছে, একটু একটু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে আমি বলি, এটা এটা আমার ভীষণ প্রিয় একটি কবিতা, নদীর পাশে একা, আবু হাসান হ্যাঁ। শাহরিয়ার। আচ্ছা। আমার জন্য দাঁড়িয়েছিল পথ, পথের পাশে নদী, নদীর পাশে নৌকা বাঁধা ঘাট, ঘাটের পাশে শেষ পাড়ানির কড়ি। গাছ ঠাকুরের পুজো, দাঁড়িয়েছিল হাজার আমারাত, দেউটি হাতে একলা মাঠের চাঁদ, দূরে কোথাও বৃষ্টি ভেজা ঘর, টিনের চালে বিঠো ফোনের চিঠি, কোথাও একটা জানলা খুলে রাখা, কোথাও একটা কাকন পড়া হাত, কোথাও একটা উড়ে যাওয়ার স্বাদ। দাঁড়িয়েছিল কেমন করা মন, মনের তলে মনের তলদেশ, তার অতলে হঠাৎ কারো মুখ, হঠাৎ কারো রাত্রি চেরা রাত, হঠাৎ কোনো নারিকেলের পাতা, ঠান্ডা লাগা একজোড়া টনসিল। দাঁড়িয়েছিল ভুবন জোড়া মায়া, অষ্টরানীর মৃত স্বামীর ছবি, সাদা ফ্রকের রিবন বাঁধা চুল, কোলবদলের ধূসর ছেলেবেলা, অতীত করা হাজার গতকাল, আষাঢ় করা শ্রাবণ করা মন। আমার জন্য দাঁড়িয়েছিল পথ, পথের পাশে নদী, নদীর পাশে মানুষ কেন একা, মানুষ কেন একা। এই এই কবিতাটি ওনার তোমাদের কাছের শহরে প্রকাশিত হয়। আচ্ছা। আম, যদিও আমি এত ভালো পাঠ করতে পারিনি, দুঃখিত। না না, এরকম বলবেন না, খেলতে নেমে এরকম বললে হবে না যে আমি না ভালো বল করতে পারিনি তাই আউট করতে পারছি না, এরকম বললে হবে না, এরকম বললে হবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেন, ঠিক আছে। বেশ ভালো বলেন। হুম, তো বলেন। আমার আমার যেটা মনে হয়, ধরুন অনেকে নতুন নতুন লেখালেখি, আমাদের সময় তো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আহ, এবং হুম হুম আমরা অনেকটা পথ পার হলাম, বেশ কিছু কথা হলো, অনেক কবিতা হুম। আমাদের মধ্যে ইয়ে ছিল, আপনি আপনি পাঠ করলেন, আমরাও পুষ্ট হলাম মানসিক ভাবে। আমার ধারণা এটা কলকাতা এবং ঢাকার অনেক মানুষই দেখছেন, হয়তো অন্যান্য দেশেও, বা আগামীতে দেখবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্কাইভ হয়ে থাকবে এটা। মঈন মুরসালিন এটা করছেন যত্ন করে। আমার একান্ত অনুরোধ সমস্ত দর্শকদের, যে প্রতিভা প্রকাশের যে চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি আহ, নতুন লঞ্চ করা হয়েছে, আপনারা সকলে সেটিকে সাবস্ক্রাইব করুন। আর ওই যে মানে কি বলবো, মুখ ব্যথা হয়ে যায়, বেল বাটনটি ঠিক করে দিন। আর দেখবেন তাহলে আমাদের নতুন নতুন কবিরা আসবেন আপনাদের সামনে, আপনাদেরই ভালো লাগবে। আমাদের আর্কাইভটা একটু চলবে, কিন্তু লাগবে ভালো আপনাদের। যখন মন খারাপ হয়ে যাবে কোভিড-19 তখন মনে হবে ওই যে ওই আপা একটা কবিতা পড়েছিল, ওটা শুনতে ইচ্ছা করছে, চলে যেতে পারবেন সেখানে। সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি যে, এই যে আপনি লেখক হয়ে উঠলেন, একদিন আবিষ্কার করলেন যে হ্যাঁ, আপনার কিছু কিছু হচ্ছে লেখা, পেরিয়ে আসছে একটা এডিটোরিয়াল বোর্ড পেরিয়ে আপনার লেখা প্রকাশিত হচ্ছে দৈনিক সংবাদপত্রে, পত্রিকায়। অনেকে লিখতে চাইছেন। হ্যাঁ, অনেকে লিখতে চাইছেন, যেরকম আমি একজন মানুষকে দেখলাম, যে এই যে আমরা যখন দিলাম, আমি একটি ছোট্ট ট্রেলার বানিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানটি, তলায় লিখলেন খুব সুন্দর, আমার লাগছিল যে অনেক অনেক শুভেচ্ছা, আমাদেরও একটু দেখবেন বলে একজন আবেদন জানিয়েছেন। আমি তার লেখাগুলো দেখছিলাম, সে লেখাগুলোর চিন্তন ভীষণ সুন্দর, কিন্তু এলোমেলো হয়ে রয়েছে বেশ কিছু জায়গায়। আমি তার একেবারেই কটূক্তি করছি না, আমি তাকে ভালোর জায়গা থেকে বলছি যে এত সুন্দর মুক্ত মনে তিনি লিখেছেন, এবং তিনি প্রত্যাশা করেন এই অনুষ্ঠানটিতে আসা। কিন্তু আসার আগে একটা প্রস্তুতি চাই, তাকে একটা আরো জেনে নিয়ে তারপরে
আসতে হবে। আমি যেটা বলতে চাইছি, যে প্রশ্নটাই আসতে চাইছি, একটু দীর্ঘ হলো, হয়তো প্রশ্নটার মানে থাকতো না, সেটা হচ্ছে যে আহ, নতুন যারা আসতে চাইছেন, আপনি তো রাইটার হয়ে উঠছেন, আপনার কিছু আহ, ওদেরকে উপদেশ বলবো না, বলবো ভ্যালু অ্যাড করার আছে, যে যেভাবে ওনারা নিজেদেরকে লোকের সামনে তুলে ধরতে পারেন আরেকটু অর্গানাইজড ভাবে। আমি আমার আমি অত বড় বিজ্ঞ নই যে উপদেশ দেওয়ার মতো, তবে আমার তার যারা, জন্য বললাম একটু আমি ভ্যালু যাদের অ্যাড গুরু করেন। হ্যাঁ। মানছি, আমি যাদের হুম, গুরু মানি, তাদের হুম, মানে সবসময় উপদেশগুলো যেগুলো আমি আমি মেনে চলি, তাদের কথা বলি। হুম, প্রথমত আমি আমার প্রিয় কবি লেখক আনিসুল হকের কথা বলি। উনি উনি বললেন, পড়ো পড়ো পড়ো, মানে শুধু পড়ো, তোমার লেখা অটোমেটিক তোমার ভালো হবে। আর হুম, আমার প্রিয় কবি আবু হাসান শাহরিয়ার ভাই বললেন, পড়তে হবে। তুমি যদি যত, মানে আমি ওনার ভাষায় বলতে পারছি না, আমি আমার মতো করে বলি ওনার কথাটা, যে তুমি যদি দূর, অনেক দূর যাও, তোমাকে ধীরে চলতে হবে। এটা ছিল ওনার মেইন কথাটা। আরেকটা কথা বললেন, পড়তে হবে। হ্যাঁ, এটা খুব সুন্দর সবারই কথা, একই প্রচন্ড কথা। সুন্দর কথা। আপনাকে হ্যাঁ, পড়ো। কনসার্ভ করে রাখতে। হ্যাঁ, পড়ো। হুম, আরেকটা হুম, বলল যে 10টা কবিতা পড়ে একটা কবিতা লিখবে, আর 10টা বই পড়ে একটা বই বের করবে। এটা আমি মেনে চলি। আর আরেকটা জিনিস হলো, আমরা অনেক সময় লিখে একটা লেখা লিখে ওটা হয়তো পোস্ট দিয়ে দিচ্ছি, বা ভাবি না, কিন্তু লেখাটা লেখার পরে আপনার ওটা ফেলে রাখবেন, 2-3 দিন ফেলে রাখবেন, তারপর আবার লেখাটা পড়বেন, তখন দেখবেন যে আবার নতুন কিছু একটু চেঞ্জ করি, হুম, ভাবনাগুলো একটু আধুনিকতার ছোঁয়া দেই, একটু নতুন শব্দ বসাই, একটু নতুন শব্দ চয়ন আমি তৈরি করি। এটা। আর আমারও যেটা ভুল ছিল এক সময়, বানানের দিকে খেয়াল রাখা, কবি লেখকদের বানানের প্রতি খুব খেয়াল রাখা উচিত। আর মাত্রা, একটা ব্যাপার আছে, মাত্রা ছাড়াও কবিতা হয়। ভাবনা, আপনার যে ভাবনার প্রকাশটা, যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা আপনার পাঠককে বুঝতে হবে, সেদিকে খেয়াল হুম, রাখতে হুম। হবে। এটা আমার মনে হয়, এটা আমার ভাবনা। দেখুন, যারা শুনছেন তারা দেখুন, এতগুলো জিনিস, এতগুলো প্যারামিটার্স মাথায় নিয়ে উনি রয়েছেন, এবং সেই অনুযায়ী নিজের মনকে টিউন করছেন। মনটা এমন জিনিস, সেটা অনেকটা একটা তানপুরার মতো। হ্যাঁ, তার রয়েছে, আপনি বাজালেন, এলোমেলো বাজলো, সেটাকে টিউন করতে হবে। কিভাবে টিউন আমি করতে হবে? এখানে এই ধরুন যে কটা আ- উপাদান উনি বললেন, সেই অনুযায়ী মনটাকে টিউন করতে হবে। এটা অন্তত আমি আপনার থেকে শিখলাম আর কি। আহ, না, না, যে আমি মাইন্ড আমি কিভাবে। আমি কয়েকজনের কথা বলি। একটু একটু হ্যাঁ, হ্যাঁ, সরি, সরি টু ইন্টারাপ্ট। মানে হ্যাঁ, আমি হ্যাঁ। আমার দুজন আমি কয়েকজন যাদেরকে আমি খুব গুরু মানি, এবং তারা আমাকে প্রচন্ড লেখার ব্যাপারে হেল্প করে, আমি শ্রদ্ধার সাথে হুম, ওনাদের নাম স্মরণ করি। একজন হলেন হুম, প্রয়াত কবি লেখক গীতিকার শান্তনু বিশ্বাস, আরেকজন কবি কবি এজাজ ইউসুফি, এবং আমার ভীষণ প্রিয় কবি লেখক গীতিকার, সুরকারও বলা চলে, জামাল রেজা ভাই। এত হেল্প, মানে ওনাদের ভাবনাগুলো অন্যরকম। যে হয়তো আচ্ছা। একটা লেখা লিখলাম, হ্যাঁ, এই যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, এভাবে লেখা যাবে না, এটাকে তুমি আচ্ছা। অন্যভাবে তোমাকে লিখতে হবে, অন্যভাবে নতুনত্ব ভাবনা, যেটা তোমরা আমার হয়তো একটা হ্যাঁ। কমন কথা, না ওটা ফেলে দাও, ওটা বাদ দাও, এটা হুম, হুম। লেখা যাবে না, নতুন করে লেখো, নতুন ভাবনায় তুমি নিজেকে ইয়ে করো। এটা একটা আমার কাছে অন্যরকম প্রেরণা, লেখার ব্যাপারে আমার কাজ করে সব সময়। তাদেরকে আমি সব পাশে আচ্ছা। পেয়েছি, ওনাদেরকে আমি আমি শ্রদ্ধার সাথে ওনাদেরকে স্মরণ করছি। আর লেখার ব্যাপারে আমাদের রাশেদ রৌফ ভাইয়া, উনি প্রচন্ড আমাকে উৎসাহ, বিশেষ করে আর্টিকেল লেখার ব্যাপারে বেশ উৎসাহ দেন, লিখো, লিখতে থাকো। হ্যাঁ, হ্যাঁ। এরকম অনেকে আছেন গুরুজন। আর অনেক বড় বড় কবিদেরকে আমি, যেমন কবি নুরুল হুদা, ওনাকেও আমি স্মরণ হুম, হুম। করছি। আবার ছোটদেরকেও আমি আগেও বলছি আমার আগের লাইভে, যেমন মঈন মুরসালিন অসাধারণ লিখেন, তার অসাধারণ ভাবনা। তার একটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে লেখার ভিতরে শিল্প আনা, যে একটা লেখা লিখলাম না, এটার ভিতরে শিল্প খুঁজে পাচ্ছি না, যে লেখার ভেতরে যে একটা শিল্প আছে, এটা আমার ওনার একটা অসাধারণ লাগলো। আসলে লেখাটাও একটা শিল্প, ওটাকে ওই দৃষ্টিতে আপনাকে দেখতে হবে।
খুব সুন্দর বললেন। এবার আপনাকে একটা আমি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে বলেন। আপনার অনুষ্ঠানটি হবে, আপনি আসবেন আমাদের অনুষ্ঠানে, এটা শুনে অন্তত 8 থেকে 10 জন আমাকে ইনবক্স করে জানিয়েছেন যে ওনাকে দিয়ে অন্তত একটা গান গাওয়াতে হবে। আপনি ও আপনি মাই কিছুটা, গড, না না মামনি, হ্যাঁ, দেখুন না এটা না না পাবলিক ডিমান্ড। আচ্ছা, আমি কি মনে না করব না যে না, আপনি আমি একজন, গান জানি না না, শুনুন, সরি। প্রশ্নটা শুনুন, প্রশ্নটা গান শুনুন, জানি না আমি কি আমি। মনে করব আপনি একজন, আপনি একজন আপনি একজন বাংলাদেশী নাগরিক, আপনার জাতীয় সঙ্গীতটাও জানেন না, এটা তো মনে করতে পারি না। না আপনি না, জাতীয় আমার সেই সঙ্গীতটাই, গলা নাই। আরে সেই শুনি না, গলা আমরা একটু নাই শুনি। আমার। না না না, আপনি আমার দু সে লাইন, আমি দু লাইন, ক্ষমা দু লাইন, চাইছি। দু লাইন, না দু লাইন, দুটো লাইন, আমার সোনার আমি বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো গাইতে পারবেন? চোখ বন্ধ করে গিয়ে দিন, মনে আমি করুন কেউ নেই, কেউ নেই এই আমি এখানে আমাকে, আচ্ছা যারা আমি আছে। আপনাকে, আমি আমাকে সরিয়ে নিচ্ছি এখান থেকে। আপনি একটু না 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 না, আহ, সরি সরি, আমি হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, আপনি আমাকে কবিতা হ্যাঁ, পাঠ করতে বলেন, আমি কবিতা পাঠ করব। আমি না না, চাই না আমি তো সেটা বলবোই, আমার এখানে আমি তো যারা সেটা দেখছে বলবোই। তারা এখান থেকে চলে যাক। আপনি জাতীয় সঙ্গীতটা না অন্তত না, দুটো আমি লাইন গান করুন, জানি না। দু- দুটো লাইন, না দুটো না, লাইন সরি সরি জাতীয় সরি সরি, ক্ষমা চাইছি। আ- আ- কি, আমি পারবো না জাতীয় আসলে, সঙ্গীত করতে সরি পারবেন না? সরি। না না, আমি গান, জাতীয়, আমি খুব সরি, আমি গানটা গাইতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আহ, হুম, সত্যি পারবেন না, গিয়ে দিন, এই সুযোগ আসবে না কিন্তু, না না, আমি গিয়ে আমি দিন, কি ক্ষমা হবে, চাইছি এপার বাংলা বাজে ওপার হবে। বাংলা সকল দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা আচ্ছা আপনি চাইছি। কি 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 আমার কি গান, খেতে ভালোবাসেন বলুন, কি খেতে ভালোবাসেন বলুন, আমি সবচেয়ে ভালো, বা নিজে বানিয়ে কি খেতে ভালোবাসেন, নিজে বানিয়ে? আমি সবই খেতে পছন্দ করি। ভাত, মাছ, মাংস সবই খেতে পছন্দ করি। আচ্ছা বিশেষ একটা করে আমার ছোট্ট রেসিপি বলে দিন দর্শকদের, ছোট রেসিপি বলে দিন একটা, আর আপনি একটা ছোট্ট রেসিপি, চট করে রান্না করার একটা রেসিপি বলে দিন, কোন যে রান্নাটা ভালো লাগে আপনার সবচেয়ে। এটা আবার না বলবেন না, এটা না বললে কিন্তু হবে না, আমি অনুষ্ঠান শেষ আচ্ছা, করবো না। তাহলে আমি আমার আমার তবে অনুষ্ঠান শেষ করার আগে বলবেন। আমি আমি অনুষ্ঠান আমার শেষ করবো দুটো না আপনি কবিতা। না বললে, আমি ধরুন 2 ঘন্টা ধরে অনুষ্ঠান চালাবো। আচ্ছা আমি বলি, ইলিশ হ্যাঁ মাছের বলুন। আমি একটা টিপস দিই। আমাদের জাতীয় হ্যাঁ, মাছ ইলিশ মাছ। অনেকে ইলিশ মাছটা জাতীয় কেটে, মাছ, আচ্ছা, এটা আমি ইন্ডিয়াতেও আচ্ছা, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, আমার হুম, ইলিশ মাছ হুম, হুম, যেটা সবাই খুব পছন্দ করে। ইলিশ মাছটাকে অনেক ধুয়ে, আসলে অনেকবার 2-3 বার ধুলে আপনার ইলিশ মাছের আসল টেস্টটা, ঘ্রাণটাই চলে যায়। ইলিশ মাছটা হুম, কেটে একবার কাটার আগে একবার ধুলে হয়ে যাচ্ছে। আর কারো যদি ইয়ে হয়, কাটার পরে একবার ধুলে হবে। আর ওখানে হুম, রসুনটা না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে একটু দো পেঁয়াজি করে রান্না করলে আমার মনে হয় অনেক মজা। আর সাথে যদি একটু সরিষা বাটা দেন, অসাধারণ লাগবে। বিশেষ করে কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। এটা শর্টকাট খুব রান্না, কিন্তু অসাধারণ খুব টেস্ট সুন্দর, হবে। খুব সুন্দর। আচ্ছা, আমি বলছি, আমি এক্ষুনি চলে যাব, তো আমরা তো চলে যাব, বিদায় নেব, বিদায় নেওয়ার আগে 2 লাইন আমার সোনার বাংলা, 2 লাইন। আচ্ছা আমি আমি বলি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইয়ে করবো না। আমি আমার বাবাকে নিয়ে একটা কবিতা পাঠ করতে চাই। হ্যাঁ, তার সে আগে, তো করবে, হ্যাঁ করুন করুন, হ্যাঁ হ্যাঁ, মানে তার আগে আমার আমি সোনার বলি, বাংলাটা, আমার আহ, সোনার বাংলাটা করবেন না? না, আমার গলা সাপোর্ট করবে না আপনাদেরকে শোনার জন্য। তাই আপনি খুব ভালো দুটো লাইন গাই তো না করতে আমি। পারতেন, দুটো লাইন না করুন, না, দুটো আচ্ছা লাইন, শুনে, আমাকে দুটো ক্ষমা লাইন। করা যায় না, আমি ক্ষমা করেন। আচ্ছা আমি বলি, আমার আরেকটা হ্যাঁ, পরিচয় দিই। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনাদের এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় খুব জনপ্রিয় কবি, কবি বেলাল চৌধুরী, কিন্তু নিশ্চয়ই চেনেন, জানেন, সবাই হ্যাঁ, চেনেন। হ্যাঁ, উনি আমাদের হ্যাঁ, হ্যাঁ, দেশে যত জনপ্রিয়, ওপার বাংলায় অনেক বেশি জনপ্রিয় কবি বেলাল চৌধুরী। উনি হুম, আমার হুম। খালাতো ভাই। ও তাই নাকি, আচ্ছা। খালাতো ভাই ওনাকে, হ্যাঁ হ্যাঁ, ওনার আমি মানে সব বলে না, মক্কার মানুষ হজ পায় না, একটা প্রবাদ আছে। আমার হুম, বড় ভাই হয়ে উনি এত বড় একজন কবি আমার মাথার উপরে ছিলেন। আসলে আমি আসলে অনেক সিনিয়র তো, এত কাছে যেতেও ভয় হুম। লাগে। তা উনি তো প্রয়াত বরেণ্য কবি বেলাল চৌধুরীর স্মরণে আমি ওনার ছোট্ট একটা কবিতা পাঠ করছি, কেমন? আরেকটা কথা বলি,
আমি আচ্ছা এটা আমি পরে বলছি, আমি ওনার কবিতাটা পাঠ করে নিই। আর এই বইটি সম্পাদনা করেছেন জার্নিম্যানের কর্ণধার কবি এই যে এটার সম্পাদনা করেছেন জার্নিম্যানের কর্ণধার তারিক সুজাত লেখক, আচ্ছা। আর আমাদের পিয়াস মজিদ, কবি পিয়াস মজিদ। আমি ওনাকে স্মরণ করে, শ্রদ্ধা স্মরণ করে আমি ওনার একটা কবিতা পাঠ করছি। ছোট্ট নীল বিষাদ। কতকাল দেখা হয়নি, হায় কতকাল, সবুজ স্মৃতির মধ্যে জমে উঠেছে কেবল দস্তা নীল বিষাদ আর নিরুত্তাপ শ্যাওলা। তার উপর সময় বুনে চলেছে বিচ্ছেদের নিরেট প্রাচীর। সুখেই থাকো, ভুলেই থাকো, এমনি ভাবে বছর গড়ায় সময় কাটে, জীবন ফুরোয়। ছোট্ট একটি কবিতা, কবি বেলাল চৌধুরী, ওনাকে আমি শ্রদ্ধায় স্মরণ করি। আমার ইচ্ছা থাকলো এরকম ওনার একটা কালেকশন পড়ার ইচ্ছা থাকলো, খুব সুন্দর। বন্ধুরা মনে হচ্ছে কোনো আমার হ্যাঁ এটা হ্যাঁ আমি কি আছি? বলুন। না আপনি আছেন কিন্তু লোডশেডিং এ আছেন আর কি। হ্যাঁ আপনি আছেন কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। না আমি চলে যাব কেন? হ্যালো, আমি কোথায়? আপনাকে দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি বন্ধুরা আমাদের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে এবং তার জন্যই মোটামুটি আমাদের আমি আজকের হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আমাকে আখিয়াকে বলো, আমাকে দেখা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা আমি আমার লাস্ট শোনা যাচ্ছে। আমার বাবাকে দেখো তো একটু, এটা আসছে না কেন? মাহমুদ চাচু বারবার বন্ধুরা আমাদের আজকের অতিথি রয়েছেন জোবায়েদা আক্তার চৌধুরী। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমি খুব চেষ্টা করছিলাম ওনাকে দিয়ে অন্তত একটিবার যদি দুটো লাইন গাইয়ে নেওয়া যায়। এখনো পর্যন্ত বিফল, কিন্তু আমি আশা ছাড়িনি। আমার ধারণা উনি আমাদের জন্য কিছু করবেন, গানটা অন্তত করবেন, এটা আমার আশা আছে। আপনারা বসে থাকুন, উনি আশা করছি উনি আসবেন এবং আমাদের অনুষ্ঠানের শেষ যে মাস্টার স্ট্রোক, একটা অন্তত ভালো কবিতা, আর যদি গানটা হয়ে যায় আর একদম সোনায় সোহাগা অনুষ্ঠান হবে। একই সাথে বলছি যে আপনারা আজকে এই মুহূর্তে দেখছেন অয়নের কবিতা বাক্স অনুষ্ঠানটি। আচ্ছা আমি আপনি একটা কাজ করুন, আপনি আপনাকে দেখার দরকার নেই, আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, যদি চলে আসতে পারেন খুব ভালো। আপনি কবিতাটি বলুন। হ্যাঁ হ্যাঁ আমি বলি, আমি আজকের এই প্রোগ্রামটা আমি আমার বাবা, মরহুম বাবা অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান চৌধুরী এবং আমার মা শাহিদা আক্তার চৌধুরীকে আমি আজকে এই প্রোগ্রামটা উৎসর্গ করছি। তা আমার বাবাকে আমাদের খুব ভালো লাগছে, কবিতা দিয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা বলছি, এই কবিতাটা বিশেষ একটা মর্যাদা পাবে। আপনি আমাদের অনুরোধটা সত্যি রাখবেন না? দুটো লাইন। না আমাকে ক্ষমা করবেন, আসলে গান আমি পারি না। আমি আচ্ছা সরি। জাতীয় সঙ্গীতটাও গাইবেন না? আর ওই অন্ধকারে কেউ দেখতে পাচ্ছে না, অন্ধকারে গাইবেন না জাতীয় সঙ্গীত দুটো লাইন? আচ্ছা ঠিক আছে, আমি আর জোর করবো না। যদি গাইতেন তাহলে আমার অনুষ্ঠানটা সর্বাঙ্গীন হতো, কেননা এটা তো আর্কাইভড হবে। আর এই দুটো লাইন খুব একটা বাজে লাগতো না, কিন্তু আপনি একবার ট্রাই করে দেখুন না, কি হবে। আমি কেন আমাকে দেখা যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আমিও বলতে পারছি না, কারণ এটা ফিল্ম ক্যামেরা নয় যে ফিল্ম শেষ হয়ে গেছে। সেটাই। আচ্ছা আমি কবিতাটা পড়ুন, ঠিক আছে কবিতা পড়ুন। হ্যাঁ আসলে লাইভ, তবে রেডি থাকুন। হ্যাঁ হ্যাঁ রেডি থাকুন, এরপরে আর একবার লাস্ট বলবো। হ্যাঁ করুন। আমি লাইভ প্রথমে সবাইকে একটু অনুরোধ করছি, প্লিজ আমার লাইভ চলাকালীন আপনারা ভিডিও কল, অডিও আপনার ভয়েস কিন্তু আসছে না।
বন্ধুরা, তো আমরা সামহাও, যদি এখন ওনাকে হারাইনি, আই ক্যান সি যে প্যানেলে ওনার ইয়েটা রয়েছে, ওনার উনি যে কোনো মুহূর্তে হয়তো জয়েন করবেন। কিন্তু আমরা যদি উনি জয়েন নাও করতে পারেন, আমরা আশাবাদী যে আপনারা একজন ভালো মানুষের সাথে প্রথমত পরিচয় লাভ করলেন। আজকের আমাদের অতিথি ছিলেন জুবাইদা আক্তার চৌধুরী। উনি একজন প্রতিশ্রুতিমান লেখিকা, বাংলাদেশে থাকেন, এবং ওনার মনের পরিচয় আমরা পাচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম ওনাকে সত্যি সত্যি ইন্টারভিউ করার, কোনো বাধা ধরা গতে নয়। ওনার পারিপার্শ্বিক, ওনার মনের রিয়াকশন, ওনার মন সম্পর্কে জানা, উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন মানুষের সামনে, ওনার লেখায় উনি কি কি তুলে আনতে চান, ওনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হলো। আমাদের বাড়তি পাওনা ছিল আজকে ওনার সমস্ত লেখাগুলো শুনতে পাওয়া, এবং একই সাথে উনি বেশ কিছু বিশিষ্ট কবির লেখা পাঠ করেছেন। যারা কলকাতা থেকে দেখছেন, যারা নতুন প্রজন্মের অথবা বাংলাদেশ এবং কলকাতার নতুন প্রজন্মের মানুষ, তাদের কাছে উনি যারা অগ্রজ, তাদের কবিতা তুলে ধরেছেন। একটা এক্সপোজার হলো প্রত্যেকের মধ্যেই। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেন, আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। ভবিষ্যতে এই এপিসোডটি দেখবেন, খুব ভালো হতো যদি শেষ পর্যন্ত উনি আমাদের সাথে থাকতেন। কিন্তু অবশ্যই মানে এটা তো শেষের শুরু নয়, এটা জাস্ট একটা, ইট ওয়াজ এ বিগিনিং। আমরা ওনাকে আজকে পেলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আরো একবার পাবো। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অয়নের কবিতা বাক্সর তরফ থেকে। এবং আহ সবসময় মনে রাখবেন, অয়নের কবিতা বাক্স আজকে ছিল 12তম পর্ব। 1 ডজন পর্ব আজকে শেষ হলো আপনাদের সকলের উপস্থিতিতে। এবং আমরা আশা করব যে এর পরের পর্বগুলোতে আপনারা আরো বেশি করে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, বন্ধু বান্ধবদের বলবেন, এবং সবাই মিলে এটা উপভোগ করবেন এই শোটি। এর পেছনে যারা মূলত কাজ করে চলেছেন এই প্ল্যাটফর্মটির জন্য, তার মধ্যে মঈন মুরসালিন এবং তার টিম, এবং প্রতিভা প্রকাশের সমস্ত অ্যাডমিনের মানুষরা এর পেছনে রয়েছেন। আহ আমি আজকের মতো অয়ন চৌধুরী আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহটি আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা আপনাদের দিচ্ছি। সকলে ভালো থাকবেন। আহ খোদা হাফিজ। নমস্কার, শুভরাত্রি আজকের জন্য। আবার দেখা হবে।